আকাশ গ্যারেজে গাড়ি রেখে গাড়ি থেকে বেরিয়ে আসে। অপর পাশের দরজা খুলে দিলে সন্ধ্যা বেরিয়ে আসে। তখনই সৌম্য এসে সেখানে দাঁড়ায়। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বনু, তুই ভিতরে যা, আকাশ ভাইয়ের সাথে আমার কথা আছে। সন্ধ্যা আকাশের দিকে তাকালো। আকাশ সৌম্যের দিকে চেয়ে আছে। সন্ধ্যা মাথা নেড়ে বাড়ির দিকে গেল। আকাশ ভ্রু কুচকে বলে, কি বলবে? সৌম্য বলে, আপনি কি তখন আমাকে মিথ্যে বলেছিলেন? আকাশ মুখ গম্ভীর করে বলে, আমি মিথ্যা বলি না। সৌম্যের কপালে চিন্তার ভাঁজ। কিছু বলার আগেই আকাশ শক্ত গলায় বলে, আজকে নিউজে দেখানো লোক দুটো আমার বইয়ের পেছনে লেগেছিল। তাছাড়া ওরা এর আগে বেহিসাব রেপ করেছে। ওদের কাজই ওটা ছিল। যার হাত কেটেছি সে ভালো মানুষ হলে রাস্তায় মেয়েদের ব্যাড টাচ করতো না। আকাশ কথাগুলো ভীষণ সিরিয়াস ভাবে বলল। সৌম্য বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ মোটেও মজা করছে না। সৌম্য বুঝলো কি বলবে বুঝতে পারছে না। উপর থেকে দেখতে কি ইনোসেন্ট লাগে, এখনো লাগছে। আর ভেতরে কি? আকাশ দুহাত প্যান্টের পকেটে গুজে রেখে সৌম্যের দিকে চেয়ে বাঁকা হেসে বলে, ইন ফিউচার তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট বানাবো। তোমার সম্মতি লাগবে না, বড় ভাইয়ের সম্মতি আছে, এতেই চলবে। সৌম্য অদ্ভুত চোখে আকাশের দিকে চেয়ে আছে। একটু চুপ থেকে বলে, আপনি কি সত্যি অগণিত? আকাশ মাঝখান থেকে বলে, যা ভাবছো তাই। কথাটা বলে সৌম্যের দিকে চেয়ে সূক্ষ্ম হাসলো আকাশ। এরপর বলে, তুমি আবার তোমার বোনের মতো দয়ার সাগর নাকি? বলে হতেই পারো, কিন্তু আমি নই। লাস্ট কথাটা শক্ত করে বলে। সৌম্য বলতে চাইলো সে দয়ের সাগর নয়, কিন্তু কিছু বলল না। সে আকাশের মতো খুন করার সাহস না রাখলেও আকাশের করা কাজ তার উপর বিশেষ প্রভাব ফেলল না। আকাশ পকেট থেকে সিগারেট বের করে দুই ঠোঁটের ফাঁকে রাখে। লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে লাইটার প্যান্টের পকেটে রাখে। সৌম্য অবাক কণ্ঠে বলে, আপনি সিগারেট খান? আকাশ ভ্রু কুচকে বলে, চোখের পাওয়ার কমলে ডাক্তার দেখাও। সৌম্য বিরক্ত হলো। উপর উপর এত ভালো সেজে থাকে, ভেতরে বাজে স্বভাব দিয়ে ভরা। আকাশ চুপচাপ সিগারেটের অর্ধেক শেষ করে। এর মধ্যে সৌম্য কয়েকবার কেসেছে। আকাশ চোখ ছোট ছোট করে বলে, মেয়ে মানুষের মতো কাশছো কেন? সৌম্য কটমট দৃষ্টিতে চেয়ে বলে, কারণ আমি আপনার মতো অসভ্য নই। আকাশ শেষবার সিগারেটের ধোঁয়া উড়িয়ে তার হাত খাওয়া সিগারেট সৌম্যের দিকে বাড়িয়ে দিয়ে বলে, পকেটে একটাই ছিল, এটা দিয়ে চালিয়ে নাও। সৌম্য মৃদু স্বরে বলে। সিগারেট খাই না আমি। আকাশ ভ্রু কুচকে বলে। এত ভদ্র। সৌম্য কিছুক্ষণ চুপ থাকলো। মৃদু হেসে বলে, জন্ম থেকে নিম্নবিত্তদের মতে বেঁচেছে। সিগারেট খাওয়ার ইচ্ছে কখনো জাগেনি, কারণ সেটাকে জমিয়ে আমি ওর বোনকে কখনো খাবার কিনে দিতাম, নয়তো কখনো জামা কিনে দিতাম। আকাশ সিগারেটটি ঠোঁটের ভাঁজে রাখতে গিয়েও থেমে যায়। সৌম্যের কথা শুনে বেশ অনেকক্ষণ চুপ থেকে বলে, আমার চোখে ভাই বোনের সেরা জুটি আমার বউ সন্ধ্যা আর আমার ভাই সৌম্য। আকাশের কথা শুনে সৌম্যের মুখে হাসি ফোটে। মনে মনে হেসে বলে, তার মানে আপনি মানেন আমি আপনার ভাই, ঠিক যেমন আমার বোনও আপনার বোন। কথাটা শুনতেই আকাশ সৌম্যের দিকে কটমট দৃষ্টিতে তাকায়। তার কি সুন্দর অনুভূতির একদম রফাদফা করে দিল। সৌম্য বলে, আমি এই বাসায় থাকবো না। কথাটা শুনতেই আকাশ ভ্রু কুচকে বলে, কেন? এমনি। আকাশ রেগে বলে। বুঝলাম না, তোমার প্রবলেম কি? সৌম্য চুপ থাকলো। এটা তো তার বাবার বাড়ি নয়, আকাশের বাবার বাড়ি। সৌম্যের ভীষণ আনিজি লাগে। এই চিন্তাটা তার আকাশের বাবা এখানে আসার পর থেকে হচ্ছে। এখানে থাকা তার সম্মানে লাগছে। আকাশ বাহাতে সৌম্যের কলার ধরে তার দিকে ফিরিয়ে রেগে বলে, বড় ভাই আমি তোমার, পাত্রামি করব না তোমার সাথে। তোমার আত্মসম্মান তোমার পায়ের তলায় রেখে চুপচাপ ঘরে যাও। বেশি সম্মানে লাগলে বাড়ির অর্ধেক তোমার নামে লিখে দিচ্ছি। আকাশের কথায় সৌম্য অবাক হয়। ফুঁস করে শ্বাস ফেলে বলে, আমি আপনার বাবার বাড়ি থাকতে পারবো না, ক্ষমা করবেন। আপনি ফিউচারে নিজের টাকা বাড়ি করলে না হয় আমি নিজ দায়িত্বে বড় ভাইয়ের বাড়িতে গিয়ে ভাগ বসাবো। সৌম্যের কথায় আকাশে দৃষ্টি শীতল হয়। সৌম্যের কলার ছেড়ে দেয়, ডান হাতের বাকি সিগারেট মুখে দেয়। চোখে মুখে বিরক্তি। সৌম্য গলা ছেড়ে বলে, আপনার মা আপনার কথা শোনে, আপনি একবার ওনাকে বুঝিয়ে বলবেন। আকাশ গম্ভীর গলায় বলে। পারবো না। কথাটা বলে বাড়ি থেকে এগিয়ে যেতে নিলে সৌম্য পিছু ফিরে বলে, বোনু সিগারেট খাওয়া ছেলেদের সহ্য করতে পারে না। আকাশের পা থেমে যায়। হাতে সিগারেটের ছোট্ট অংশটুকুর দিকে একবার তাকায়। এরপর হাতের সিগারেট ছুঁড়ে ফেলে এগিয়ে যেতে যেতে বলে, আচ্ছা। কি যেন ভেবে একটু হাসলো।
আকাশের ছোট কাজটুকু সৌম্যের ভালো লাগলো। সে একটা সময় ভাবতো তার বোনকে ডিভোর্স ট্যাগ নিয়ে ঘুরতে হবে। পরবর্তীতে বিয়ে হলেও সে ডিভোর্সি মেয়েকে নিবে কিনা। তার বোনও আবার কথা বলতে পারে না, এত খুঁত নিয়ে কেউ কিভাবে মানবে তার বোনকে। সময় সব কিছু বদলে দেয়, হয় সুখ দিয়ে নয়তো দুঃখ দিয়ে। এসব ভাবনার রীতি ঘটালো। তার বোনকে রেখে যেতে হবে ভাবলেই খারাপ লাগছে, কিন্তু কি করবে, এখানে থাকতে পারবে না সে। সৌম্য আসমানি নয়নকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে সে এখানে থাকবে না। যদিও আসমানি নয়ন এখনও পুরোপুরি রাজি নয়। সৌম্যকে অনেক বোঝালো, সৌম্য উল্টে আসমানি নয়নকে বোঝায়। শেষমেশ হতাশ হয়েছে। আকাশ সৌম্যের উদ্দেশ্যে বলে, গাড়িতে গিয়ে বসো, রেখে আসছি। সৌম্য সাথে সাথে বলে। রিক্সা যাব। আকাশের প্রচণ্ড রাগ লাগছে, ইচ্ছে করছে ঠাস করে একটা থাপ্পড় লাগাতে। ডান হাতের পাঞ্জাবির হাত উপরে তুলতে তুলতে তার মায়ের উদ্দেশ্যে রেগে বলে, মা, তোমার ছোট ছেলেকে কিছু বলো, নয়তো আমি এখন একে চড়ানো শুরু করলে থামবো না বলে দিলাম। আকাশের কথা শুনে সৌম্য বিরক্তি কণ্ঠে বলে। আমি রিক্সা গেলে আপনার কি প্রবলেম? আকাশ রেগে বলে। আমার অনেক প্রবলেম। সৌম্য থতমত কণ্ঠে বলে। আমি যেভাবে অভ্যস্ত এর বাইরে যেতে পারবো না। আকাশ বিরক্ত হলো, তবে কিছু বলল না। আসমানি নয়ন নীরার গালে হাত দিয়ে বলে, সাবধানে থাকবি মা, ছেলেরা সব ঘাড় তেরা হয়, কেউ আমার কথা শোনে না। তুই কিন্তু প্রতিদিন আমার সাথে দেখা করতে আসবি। ইরা মাথা নেড়ে বোঝায় আসবে। সৌম্য বুঝেছে আসমানি নয়ন কথাটা তাকেই বলেছে, কিছু বলল না। আকাশ বিরক্ত চোখে চেয়ে আছে। সৌম্য এগিয়ে এসে সন্ধ্যার গালে হাত রেখে মৃদু স্বরে বলে, আমি তোকে প্রতিদিন দেখে যাবো বনু। সন্ধ্যা দুহাতে তার ভাইকে জড়িয়ে ধরে। গত 1 বছর সন্ধ্যা তার ভাইকে ছাড়া একদিনও থাকেনি, এখন কিভাবে থাকবে। সন্ধ্যার চোখের কোণে পানি জমেছে। সৌম্য সন্ধ্যার মাথায় একটা চুমু খেয়ে বলে, আজকে আমার সাথে এ বাড়ি যাবি বনু? সন্ধ্যা মাথা তুলে ভাইয়ের দিকে তাকায়। এখন একটু ভালো লাগছে, সম্মতি দেয় সে যাবে। তখনই আকাশের দিকে চোখ পড়লে সন্ধ্যা ঢোক গেল। আকাশ আগেই বুঝেছে এই ভাই পাগল মেয়ে ভাইয়ের লেজ ধরবে। ধরলো, রাগ হলো, কিন্তু সে কিছু বলল না। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। দোতলায় উঠে হাতের কাছে একটা ফুলদানি পেয়ে সামনে ছুঁড়ে মারে। ফুলদানিটি ভেঙে টুকরো টুকরো হয়। আকাশ কোনো দিকে তাকালো না, বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে তার রুমে গিয়ে ধারাম করে দরজা লাগিয়ে দেয়। নিচ থেকে সবাই কেঁপে ওঠে। আসমানি নয়ন চুপচাপ দেখলেন ছেলের কাণ্ড। সৌম্য ভ্রুকুচকে চেয়ে আছে। সে কি তার বোনকে একেবারে নিয়ে যেতে চেয়েছে? আজব পাবলিক। এদিকে সন্ধ্যা ঢোক গেল। আকাশ তার উপর রেগে গিয়েছে বুঝলো। সৌম্য সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, আমি আকাশ ভাইয়াকে বুঝিয়ে বলবো, তুই রেডি হয়ে আয়। আকাশ রাগ করেছে বলে সন্ধ্যার খারাপ লাগছে। এই তো কিছুক্ষণ আগেও তার সাথে কি সুন্দর করে কথা বলল। সন্ধ্যা মাথা নিচু করে বোঝায় সে যাবে না। দীর্ঘশ্বাস ফেলো। সে তো চাইলেও সন্ধ্যাকে আর জোর করতে পারবে না, সেই অধিকার তো তার নেই। সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, আমি কালকে আসবো বনু, ঠিকমতো খাওয়া দাওয়া করবি। আর আকাশ ভাইয়া কিছু বললে আমাকে মেসেজ পাঠাবি, আমি সাথে সাথে তোকে এখান থেকে নিয়ে যাব। সন্ধ্যা ভাইয়ের কথায় একটু হাসলো। সৌম্য সন্ধ্যাকে আরেকবার জড়িয়ে ধরে। এরপর সৌম্য আসমানি নয়নের সামনে গিয়ে দাঁড়ালে আসমানি নয়ন মুখ ফিরিয়ে নেয়। সৌম্যের উপর রেগে আছেন তিনি। সৌম্য একটু হাসলো, নিজে থেকেই আসমানি নয়নকে জড়িয়ে ধরে বলে, আপনাকে আমি প্রতিদিন দেখতে আসবো মা। সৌম্যের মুখে মা ডাক শুনে আসমানি নয়ন অবাক হলেন। সৌম্য আজকেই প্রথম ডাকলো তাকে মা বলে। ভদ্রমহিলার চোখ জোড়া ভিজে যায়। সৌম্যের পিঠে হাত বুলিয়ে বলে, না আসলে তোমার বাড়ি যাইয়া বেতের বাড়ি দিমু, বুঝছো আব্বা? সৌম্য হাসলো। সৌম্য চলে গেলে সন্ধ্যা দোতলায় এসে আকাশের ঘরের সামনে দাঁড়ায়। বন্ধ দরজার পানে বেশ অনেকক্ষণ চেয়ে থাকে। হাত বাড়িয়ে দরজা ঠেললে বুঝলো ভেতর থেকে দরজা আটকানো। সন্ধ্যা দরজা ধাক্কালো, কিন্তু দরজা খোলে না। অনেকক্ষণ দরজা ধাক্কালো সন্ধ্যা। প্রায় 10 মিনিটের মাথায় আকাশ দরজা খুলে দেয়। সন্ধ্যা আকাশকে দেখে ইশারায় কিছু বোঝাতে গেলে আকাশ সন্ধ্যার পাশ কাটিয়ে চলে যায়। সন্ধ্যা বিস্মিত হয়। দ্রুত উল্টো ঘুরে তাকালে দেখলো আকাশ নিচে নামছে। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে যায়। আকাশের পিছু পিছু সিঁড়ি বেয়ে নামতে থাকে। নিচে নেমে আকাশের সামনে গিয়ে দাঁড়ালে আকাশ এবারেও সন্ধ্যাকে না দেখার ভান করে সন্ধ্যাকে পাস করে বাইরের দিকে যায়। আসমানি নয়ন ছেলের কাণ্ড দেখে বলেন, আকাশ জান্নাতের সাথে এরকম করতাছো কেন? আকাশ গম্ভীর গলায় বলে, কাউকে লাগবে না আমার। তোমার জান্নাতকে রেডি হতে বলো, আমি অফিসে গিয়ে বায়ানকে পাঠাচ্ছি। বায়ান তোমার জান্নাতের ভাইয়ের কাছে রেখে আসবে।
আকাশ কথাগুলো বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা টলমল দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে রইল। আসমানি নয়নের সামনে গিয়ে বোঝায়। খালাম্মা, তোমার ছেলেকে বলো আমি কোথাও যাব না। আসমানি নয়ন হাসলেন ছেলের বউয়ের কাণ্ডে। সন্ধ্যার থুতুনিতে হাত রেখে বলে, আচ্ছা বলবো, তুই কাঁদছিস কেন? এতটুকুতে কেউ কাঁদে? পাগলি মেয়ে, আকাশ বাড়ি ফিরেই তোর সাথে আবার কথা বলবে। সন্ধ্যা মাথা নিচু করে নিল। আসমানি নয়ন সন্ধ্যার হাত ধরে তার ঘরে যায়। সময়রা দুজন পাশাপাশি রিকশায় বসা। সৌম্য খেয়াল করেছে কার্জন হলে ইরার সাথে রাগ করার পর থেকে ইরা কেমন মনমরা হয়ে আছে। সৌম্য মৃদু স্বরে ডাকে। ইরাবতী। ইরার সাথে সাথে সৌম্যের দিকে তাকায়। সৌম্য তাকিয়ে রইল ইরার দিকে। ইরাবতী তার ডাকে সবসময় চিলের মতো সাড়া দেয়। সে সত্যি বুঝে পায় না ইরাবতী তাকে কেন এত ভালোবাসে। সৌম্য মৃদু স্বরে বলে, এখন অভিমান করে আছিস? ইরা মাথা নিচু করে বলে, না, ইরার নজরে পরিচিত জায়গা পরে মাথা তুলে সৌম্যের দিকে চেয়ে বলে। এবার তোকে বিরক্ত করি সৌম্য। ও তাকিয়ে রইল ইরার দিকে। তার ভীষণ খারাপ লাগছে। তার ইরাবতী এখনো কষ্ট পাচ্ছে। ইরা কথাটা বলেও সৌম্যের উত্তরের অপেক্ষা করলো না। রিক্সাওয়ালাকে বলে, মামা এখানে সাইড করেন। রিক্সাওয়ালা রিক্সা সাইড করলে ইরা রিক্সা থেকে নেমে দাঁড়ায়। সৌম্য কিছু জিজ্ঞেস করলো না। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। তখনই পাশ দিয়ে রিহানকে যেতে দেখে সৌম্য রিহানকে ডাক দেয়। রিহান। রিহান উল্টো ঘুরে তাকালো, এগিয়ে আসলো না, মৃদু স্বরে বলে। কিছু বললি? সৌম্য নিজে এগিয়ে গিয়ে বলে, এখনো কোনো কাজ ছিল? আর বাসে চেঞ্জ করলে একবার জানালি হতো না? রিহান কৌতুক সুরে বলে। তোকে কেন জানাতে যাব? তুই কে? সৌম্য রিহানের কথায় অবাক হলো, মৃদু স্বরে বলে। এভাবে বলছিস কেন? আমরা তো একসাথে। রিহান মাঝখান থেকে বলে, সাথে ছিলাম, মুখে মুখে আবার ভাইও বানিয়েছিলি। বাদ দে, সুখে আছিস, সুখে থাক। আমি বাঁচলেও কি, মরলেও কি। এটুকু বলে একটু থামে রিহান। এরপর আবারও বলে, আমার থেকে দূরে থাকলে খুশি হব। আশা করি আমার ইচ্ছের মূল্য দিবি। ভালো থাকিস। কথাটা বলে রিহান এখানে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে হেঁটে চলে যায়। সৌম্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। রিহান গত এক সপ্তাহের বেশি হলো তার সাথে ঠিক করে কথা বলে না। অফিসে প্রতিবার তাকে এড়িয়ে যায়। তারা এক বাসায় আলাদা ফ্ল্যাটে থাকতো। রিহান বাসা চেঞ্জ করেছে। কোথায় বাসা নিয়েছে কিছুই জানায়নি তাকে। আজ সরাসরি দূরে থাকতে বলে গেল। সৌম্যের খুব খারাপ লাগলো। কি করেছে সে? রিহান তো এমন নয়। উল্টো ঘুরে তাকালে ইরাকে না দেখে সৌম্যের বুক ধক করে ওঠে। দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। এলোমেলো পায়ে হাঁটে, রাস্তাটা ফাঁকা। কোথায় গেল তার ইরাবতী? সৌম্য ঢোক গিলে কিছুটা অস্তুলে ডাকে। ইরাবতী। বুকটা কাঁপছে। কি হলো তার ইরাবতীর? এই তো এখানেই ছিল। সৌম্য কিছু দূর গিয়ে দেখলো ইরা রাস্তার পাশে বসে হাঁটুতে মুখ গুজে বসে আছে। থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। সৌম্য ইরার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে, মৃদু স্বরে ডাকে, ইরাবতী। সৌম্যের কণ্ঠ পেয়ে ইরা মাথা তুলে তাকায়। এটুকু সময়ে কেঁদে কেটে মুখের যাতা অবস্থা করেছে। সৌম্য ঢোক গিলে বলে, কাঁদছিস কেন ইরাবতী? ইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে, তোর বন্ধুকে দেখে দৌড়ে তার দিকে চলে গেলি। একটাবার পেছনে তাকালি না? আমাকে পেছন থেকে কেউ টেনে নিয়ে গেলেও টের পেতি না। তুই এমন কেন সৌম্য? এখন তো আমি তোর বউ। আমার হাতটা ধরলে কি হতো রে? আমি কি তোর কাছে সারা জীবন অপশনালি থেকে যাব সৌম্য? সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরার কথাগুলো একদম বুকে গিয়ে লাগলো। সে কি সত্যি তার ইরাবতীকে অপশনাল হিসেবে রেখেছে? ঝোঁক গেল ছেলেটা। ইরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আঙুল দিয়ে সামনে ইশারা করে বলে, তোর মনে আছে সৌম্য? 1 বছর আগে ওই জায়গায় দাঁড়িয়ে তোর পা ধরে কেঁদেছিলাম। বলেছিলাম আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। তোকে বলেছিলাম আমার একটু ভালোবাসতে। তুই ফিরিয়ে দিয়েছিলে। তোর ডায়েরিটা পুড়িয়ে দিয়েছিলি। আমার কোনো কথাই শুনতি না তুই। এটুকু বলে ইরা থামে। গলা বেঁধে আসছে। সৌম্য নির্জীব চোখে ইরার ক্রন্দনরত মুখের দিকে চেয়ে আছে। ইরা হঠাৎই দুহাতে সৌম্যের কলার ধরে সৌম্যের দিকে তাকিয়ে ফোপাতে ফোপাতে বলে, যেদিন অবহেলা করতি আমি একা একা কাঁদতাম, কিন্তু এখন বিয়ে করেও কেন আমাকে অবহেলা করিস সৌম্য? তুই সারাদিন অফিস করিস, বাড়ি ফিরে ল্যাপটপ নিয়ে বসে থাকিস, সব সময় কাজ নিয়ে পড়ে থাকিস। কেন এমন করিস? আমি তো তোর থেকে শুধু ভালোবাসাটাই চাই সৌম্য। আমি সব সময় ভাবতাম একটা গ্রামে একটা টিনের বাড়িতে আমরা দুইজন খুব সাধারণভাবে থাকবো। পারলে একবেলা খেয়ে থাকবো, না খেয়েও থাকবো। যখন ইচ্ছে হবে তোর বুকে মাথা রাখবো।
দুজন মিলে গল্পের ছুরি নিয়ে বসবো। সাধারণ জীবনে নিয়ে আরো কত শত স্বপ্ন বুনতাম আমি। আমি কখনো ভাবিনি আমার সৌম্য চাকরি করে অনেক টাকা কামাবে, তারপর আমি উঁচু উঁচু বিল্ডিংয়ে রানীর মতো থাকবো। তবে তুই কেন আমায় সময় না দিয়ে টাকার পেছনে সময় দিচ্ছিস সৌম্য? কথাগুলো বলতে বলতে ইরা সৌম্যের বুকে কপাল ঠেকিয়ে ফোপা একটু থেমে আবারও বলে, আমায় একটু অবহেলা করিস না সৌম্য, বিশ্বাস কর আমার খুব কষ্ট হয়, বাঁচতে ইচ্ছে করে না। আমি আমার সৌম্যের অবহেলা নিতে পারি না রে। আমি শুধু আমার সৌম্যের ভালোবাসা চাই, আর কিচ্ছু না। আমায় অনেক ভালোবাসবি সৌম্য, সব বাদ দিয়ে শুধু আমায় ভালোবাস না সৌম্য। কথাগুলো বলতে বলতে ইরা কাঁদতে থাকে। সৌম্য স্তব্ধ হয়ে চেয়ে রইল। চোখের কোণ ঘেঁষে চুপ করে দু ফোঁটা পানি ইরার মাথার উপর পড়ে। চোখ বুজে নেয়। কাঁপতে থাকা বা হাত তুলে ক্রন্দনরত ইরার মাথায় রেখে বিড়বিড় করে, আমি এবার থেকে শুধু আমার ইরাবতীকে ভালোবাসবো। ইরা শুনল না সৌম্যের কথা। মেয়েটি সৌম্যের বুকে পড়ে কাঁদতে কাঁদতে কত শত আহাজারি করলো। সন্ধ্যা আসমানি নয়নের পাশে শুয়ে আছে। ঘড়ির কাঁটা 12টার ঘর ছাড়িয়েছে। সন্ধ্যার চোখে ঘুম নেই। মেয়েটা বারবার এপাশ ওপাশ করছে। আসমানি নয়ন তাকে জোর করে নিজ হাতে খাইয়ে দিয়েছে, নয়তো মেয়েটা খেতেও পারতো না। ভীষণ খারাপ লাগছে তার। আকাশ তার উপর রাগ করে বেরিয়ে গেল, আর ফিরছে না তো। সকালে তাকে জড়িয়ে ধরলো। সন্ধ্যার পর তাকে ঘুরতে নিয়ে গিয়ে কত সুন্দর সুন্দর মুহূর্ত তাকে উপহার দিল। একটুকু সময়ের ব্যবধানে আকাশ তার জন্য বাড়িতেই ফিরছে না। কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। শোয়া থেকে উঠে বসে। বেডসাইড টেবিলের উপর থেকে ফোন নিয়ে আকাশের নাম্বারে মেসেজ করলো। আপনি কোথায়? মেসেজটি লিখে প্রায় 5 মিনিট অপেক্ষা করে আবারও মেসেজ দেয়। আপনি কখন বাড়ি ফিরবেন? আবারও 5 মিনিট পর মেসেজ দেয়। আপনি কি খেয়েছেন? এরপর প্রায় 10 মিনিট অপেক্ষা করে কোনো রিপ্লাই না পেয়ে সন্ধ্যা চোখ ভেজে যায়। বোকা মেয়ে ভাবে আকাশ কি তার সাথে কথা বলবে না। ভাবনা থেকে সন্ধ্যা আবারও মেসেজ করে। আপনি কি আমার সাথে আর কথা বলবেন না? রিপ্লাই নেই। সন্ধ্যা এবার দুহাতে মুখ লুকিয়ে নিঃশব্দে চোখ ভেজায়। তার মনে হচ্ছে সে আকাশের সাথে কাটানো মুহূর্তগুলো স্বপ্ন দেখেছে, আর এখন স্বপ্ন ভেঙে গিয়েছে বলে আকাশ আর তার সাথে কথা বলে না। সন্ধ্যা কিছুক্ষণ কেঁদে ফোন চেক করলে দেখলো আকাশ রিপ্লাই দেয়নি। আবারও মেসেজ করে। আমি সৌম্য ভাইয়ের বাসায় যাব না, প্রায় 10 মিনিট পর আবারও মেসেজ করে। শুনছেন? বাড়ি আসুন। সন্ধ্যা মেসেজটি সেন্ড করে হাতে ফোন নিয়ে ফোনের দিকে চেয়ে অনেকক্ষণ বসে আকাশের রিপ্লাইয়ের অপেক্ষা করলো। কিছুক্ষণ পর সন্ধ্যা শুয়ে পড়লো, হাতের মুঠোয় ফোন। আকাশের রিপ্লাই না পেয়ে মেয়েটি আবারও কাঁদে। আকাশের মেসেজের রিপ্লাই অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সন্ধ্যা ঘুমিয়ে যায়। আকাশ বাড়ি ফিরে রাত 1:30। অফিসের কাজ করতে করতে বেচারা ক্লান্ত হয়ে গিয়েছে। বাড়ির মেইন দরজা খুলে ভেতরে আসে। দোতলায় উঠতে গিয়ে গতিপথ ঘুরিয়ে মায়ের ঘরে আসলো। বিছানায় নজর করলে সন্ধ্যাকে দেখে মুখে হাসি ফুটল। গতকাল সন্ধ্যা তার সাথে ঘুমিয়েছিল, আজ আর একা একা ঘুমাতে ভালো লাগবে না। তাছাড়া সন্ধ্যা এখন তার সাথে অনেক সহজ হয়েছে, না বলে নিয়ে গেলেও কিছু বলবে না। অতপর আকাশ এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে মেঝেতে হাঁটু মুড়ে বসে। ডিম লাইটের আলোয় সন্ধ্যার ঘুমন্ত মুখখানা কি সুন্দর লাগলো। আকাশ সন্ধ্যার মুখপানে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে, পুরো মায়ার খনি তুমি। কথাটা বলে আকাশ সন্ধ্যার সারা মুখে চুপচুপ করে 4টি চুমু আঁকলো। এরপর সময় নষ্ট না করে সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে যায়। আকাশ তার ঘরে এসে সন্ধ্যাকে বিছানায় শুয়ে দেয়। এরপর পরনের পাঞ্জাবি খুলে রাখে। পকেট থেকে ফোন বের করে টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে যায়। মিনিট 10 পর আকাশ শাওয়ার নিয়ে বের হয় ওয়াশরুম থেকে। টেবিলের উপর থেকে ফোন নিয়ে ফোন অন করলে পরপর কয়েকটি মেসেজ আসে। আকাশ মেসেজ কয়েকটি চেক করে। আপনি কোথায়? আপনি কখন বাড়ি ফিরবেন? আপনি কি খেয়েছেন? আপনি কি আমার সাথে আর কথা বলবেন না? আমি সৌম্য ভাইয়ার বাসায় যাব না, শুনছেন? আপনি বাড়ি আসুন। সন্ধ্যা নাম্বার থেকে পুরো 6টি মেসেজ দেখে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। ফোন সাইলেন্ট ছিল, কাজের ব্যস্ততায় ফোন চেকও করা হয়নি। আকাশ কি রিয়াকশন দিবে বুঝতে পারে না। ইস, বউটা তাকে এতগুলো মেসেজ দিয়েছে জানলে সে তো উড়ে উড়ে চলে আসতো। ভীষণ আফসোস হলো এই ভেবে কেন আগে ফোন চেক করলো না সে। আকাশ হাতের ফোন রেখে সন্ধ্যার পাশে এসে বসলো। ডান হাত সন্ধ্যার মাথায় রেখে অপলক চেয়ে থাকে সন্ধ্যার দিকে। আবেগী স্বরে বলে, সন্ধ্যা মালতী, তোমার এত ভালোবাসা আমি কোথায় রাখি বউ?
আকাশ প্রায় 20 মিনিট স্ট্যাচু হয়ে বসে আছে পলকে চেয়ে দেখলো সন্ধ্যাকে। একটুখানি ঝুঁকে সন্ধ্যার কপালে একটা চুমু এঁকে সোজা হয়ে দাঁড়ায়। ঘরের কোনায় রাখা আলমারির কাছে গিয়ে আলমারির ভেতর থেকে একটি গিটারের কেস বের করে এরপর কেসের ভেতর থেকে একটি কালো গিটার বের করে। গিটার গানে সব আকাশের আহামরি পছন্দ নয়, ভার্সিটি লাইফে শখ করে গিটার কিনেছিল। এরপর টুকটাক বাজাতো, গিটার ভালো বাজাতে পারতো সে, কিন্তু তার ব্যক্তিগতভাবে ভালো লাগতো না তেমন, এজন্য গিটারটি তুলে রেখেছিল। কিন্তু আজ কেন যেন ভীষণ ইচ্ছে করলো গিটারের সুর তুলে কিছু গাইতে। কারণটা অবশ্যই তার সন্ধ্যামালতী। কোথায় যেন শুনেছিল মানুষ প্রেমে পড়লে কবি হয়ে যায়। তার আপাতত ভীষণ রকমভাবে গায়ক হতে ইচ্ছে করছে। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে মৃদু হাসলো, এরপর গিটার নিয়ে বেলকনিতে চলে যায়। বেলকনি রেলিংয়ের উপর বসে আকাশ গিটারে টুংটা সুর তুলতে শুরু করে। অনেক আগে বাজিয়েছিল, মাঝে প্রায় বছর ধরে গিটারে হাত দেয়নি বিধায় প্রথমে একটু সমস্যা হলো। তার কিছুক্ষণের মাঝেই খুব সুন্দর করে একটা সুর তোলে। এদিকে টুংটাং শব্দে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। সন্ধ্যা ঘুম ঘুম চোখে আশেপাশে তাকালো। ডিম লাইটের আলোয় ঘরটি ঠিক করে চিনতে পারলো না, তবে টুংটাং শব্দ কানে লাগছে ভীষণ। সন্ধ্যা ধীরে ধীরে উঠে বসলো, দুহাতে চোখ ডলে আশেপাশে তাকিয়ে বুঝলো এটা আকাশের ঘর। সন্ধ্যার মনে পড়লো সে আসমানি নয়নের ঘরে ছিল, তাহলে আকাশের ঘরে আসলো কি করে? ভাবনার মাঝে টুংটাং শব্দে আগের চেয়েও তীব্র হলে সন্ধ্যা বেড থেকে নেমে দাঁড়ায়। শব্দের উৎস খুঁজে খুঁজে বেলকনির দিকে গেল। সন্ধ্যা বেলকনির দরজায় এসে দাঁড়ালে চোখে পড়ে আকাশ বেলকনির রেলিংয়ের উপর উঠে উল্টো দিকে ফিরে পা ঝুলিয়ে বসে আছে। চাঁদের আলোয় পিঠ ফিরিয়ে রাখা আকাশকে কি সুন্দর লাগছে। আকাশ এখনও গিটারে টুংটাং সুর তুলছে, হঠাৎ গাইতে শুরু করে। এটুকু গেয়ে হঠাৎই আকাশ থেমে যায়, বাঁ হাতে গিটার ধরে রেখে ডান হাতে ভর দিয়ে রেলিং থেকে এক লাফে নেমে সন্ধ্যার সামনে এসে দাঁড়ায়। আকাশের হঠাৎ সামনে আসায় সন্ধ্যা একটু ভয় পায়, তবে চোখে মুখে বিস্ময়। আকাশ গিটার বাঁ হাতে ধরে রেখেছে, ডান হাত প্যান্টের পকেটে গুজে সন্ধ্যার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, লুকিয়ে গান শোনা বারণ। সন্ধ্যা মালতী আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেনি, এটাই তার কারণ। কথাটা বলে আকাশ তীক্ষ্ণ দৃষ্টিতে সন্ধ্যার দিকে তাকায়। আজ বোধহয় জ্যোৎস্না রাত, চাঁদের আলো একদম সন্ধ্যার মুখে এসে পড়েছে। আকাশের দৃষ্টি জুড়ে মুগ্ধতার ছড়াছড়ি। সন্ধ্যাকে কিছু বলতে গিয়েও থেমে যায় আকাশ। কিছু একটা ভেবে মনে মনে হেসে উল্টো ঘুরে দুপায়ে গিয়ে গিয়ে দাঁড়ায়, অতঃপর গম্ভীর গলায় বলে, আজ অফিসে অনেক কাজ ছিল, তাই বায়ানকে পাঠাতে পারিনি। আগামীকাল সকালে আমি নিজেই তোমাকে তোমার ভাইয়ের কাছে রেখে আসবো। এখন ঘুমাও। কথাটা বলে সাথে সাথে সন্ধ্যা ঝড়ের বেগে এসে আকাশকে পিছন থেকে দুহাতে জাপটে ধরে। আকাশের পিঠে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে মেয়েটা। সন্ধ্যার এহেন কাজে আকাশ স্তম্ভিত হয়ে যায়। সন্ধ্যা কাছে বুঝতে পেরে আকাশ হাতের গিটার ছুঁড়ে ফেলে দ্রুত উঠে ঘুরে সন্ধ্যার দুগাল তার দুহাতের মাঝে নিয়ে বিচলিত কণ্ঠে বলে, সন্ধ্যা মালতী কাঁদছো কেন? আমার সোনা বউ কাঁদে না, আমার কলিজা তুমি। আমার কলিজা ছাড়া আমি থাকতে পারি না তো। কাঁদে না বউ, সরি সোনা বউ। কথাগুলো বলতে বলতে সন্ধ্যার সারা মুখে অসংখ্য চুমু আঁকে। পরদিন ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। সন্ধ্যা ডাইনিং টেবিলে বসে নুডলস খাচ্ছে। সন্ধ্যা যেখানে বসে আছে সেই সোজা একটি রুম, যেখানে সাইফুদ্দিন নন থাকে। সে ঘর থেকে জিনিস পড়ে যাওয়ার শব্দ হলো। সন্ধ্যা ঘাড় বাঁকিয়ে ভ্রু কুচকে তাকালো একবার, শেষবার নুডলস মুখে নিয়ে কয়েক ঢোক পানি খায়। এরপর চেয়ার থেকে উঠে সাইফুদ্দিন ননের রুমের দিকে এগিয়ে যায়। সাইফুদ্দিন নন টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে আছে, মেঝেতে পানি ভর্তি জগ পড়ে আছে। সন্ধ্যা অবাক হলো, ঘরে এভাবে পানি ফেলেছে কেন বুঝলো না। আসমানি নন আকাশ কেউ ওনার সাথে কথা বলে না, মানুষটা একদম একা হয়ে গিয়েছে। সন্ধ্যা সেদিন সবাইকে ক্ষমা করে দেওয়ার কথা বোঝালেও এরপর আর কাউকে জোর করেনি। সোহা, সাধন, সৃজা, সিজান এদের সবার কথা এখনো ভীষণ মনে পড়ে তার। সাইফুদ্দিন ননের প্রতি তার অনুভূতি বোঝা যায় না। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরলে পিছন থেকে সাইফুদ্দিন ননের করুণ কণ্ঠ ভেসে আসে, সন্ধ্যা আম্মু। সন্ধ্যার বুক ধুপ করে উঠল। তাকে এভাবে কেউ কখনো ডাকেনি, এমনকি তার নিজের বাবাও ডাকেনি। সাইফুদ্দিন নওয়ান আবারও একই সুরে বলেন, আমার দুটো কথা শুনবে আম্মু প্লিজ। এবার সন্ধ্যা পিছু ফিরে তাকায়। সাইফুদ্দিন নওয়ানের সাথে চোখাচোখি হয়। ভদ্রলোকের চোখ জোড়া পানিতে টইটুম্বুর। সন্ধ্যা বুঝলো লোকটির চোখ জোড়া অনুতপ্তের পানিতে ভরা। সন্ধ্যা মলিন মুখে চেয়ে রইল। তার খারাপ লাগে মানুষটার জন্য। প্রিয় মানুষ অবহেলা করলে ভীষণ কষ্ট হয়, তা তো সন্ধ্যা জানে। সাইফুদ্দিন নওয়ান ভাঙা গলায় বলে, আমি জানি আমার পাপের ক্ষমা হয় না। আমি তো তোমার সাথে অন্যায় করেছি,
আমাকে তুমি শাস্তি দিবে আম্মু? সন্ধ্যা অবাক হয়ে তাকায়, সে কিভাবে শাস্তি দিবে? সাইফুদ্দিনও ঝোঁক গিলে বলে, আসমানি আমায় খুব ভালোবাসে। ও আমায় শাস্তি দিতে গিয়ে নিজের সুখ ভুলে গিয়েছে। আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, তোমার আপন মানুষগুলোকে মেরে ফেলেছি। তুমি আমাকে মেরে ফেলো আম্মু। তুমি যত কষ্ট দিয়ে মৃত্যু দিতে চাও দাও, কিন্তু আমার আসমানিকে ভালো থাকতে দাও। আমাকে আর আমার আসমানিকে একটাবার শান্তির নিঃশ্বাস নিতে দাও। কথাগুলো বলতে বলতে সাইফুদ্দিন অনের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, গলা বেঁধে আসে, সন্ধ্যার চোখ জোড়া ভিজে ওঠে। সাইফুদ্দিন অন এগিয়ে আসতে নিলে পড়ে যেতে নাই, সাথে সাথে আবারও টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। প্রচণ্ড বুক ব্যথা করছে, চোখ বুজে রইল কিছুক্ষণ, এরপর ধীরে ধীরে হাঁটু মুড়ে মেঝেতে বসে, দুহাত জমা করে ভাঙা গলায় বলে, ফিরে দিও না আম্মু। আমার ক্ষমা চাওয়ার মুখ নেই, তবু ক্ষমা চাইছি। আমায় মৃত্যু উপহার দিয়ে আমার শাস্তিটা একটুখানি কমিয়ে দাও। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, তার মনে হচ্ছে তার সামনে তার এক বাবা এভাবে বসে আছে। সন্ধ্যা ঝোঁক গিল, সাইফুদ্দিন নন আবারও করুণ কণ্ঠে ডাকে। সন্ধ্যা, আম্মু আমার। আর বলতে পারেন না, হঠাৎই পিছন দিকে হেলে ঠাস করে মেঝেতে পড়ে যায়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়, দ্রুত ঘরের ভিতরে প্রবেশ করতে চায়, তখনই পাশ থেকে আসমানি নন সন্ধ্যার হাত চেপে ধরে। সন্ধ্যা ঘাড় বাঁকিয়ে তাকায় আসমানি নয়নের দিকে। আসমানি নয়নের দৃষ্টি সাইফুদ্দিন নয়নের দিকে, চোখের কোণে জলকণা। সন্ধ্যা আসমানি নয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে ডান হাতে আসমানি নয়নকে ঝাঁকায়। আসমানি নয়ন সন্ধ্যার দিকে তাকায়, নিজেকে সামলে বলে, এক পাও এগুবি না জান্নাত। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। সে ভেবেছিল আসমানি নন নিজে এগিয়ে যাবে, অথচ আসমানি নন নিজেও যাচ্ছে না, তাকেও যেতে দিচ্ছে না। সন্ধ্যা ঘাড় ফিরিয়ে সাইফুদ্দিন ননের দিকে তাকায়। লোকটি মাটিতে শুয়ে বা হাতে বুক ডলছে, একটু পরপর কেমন ছটফট করছে। ভদ্রলোকের ঝাপসা চোখ দৃষ্টিজোড়া তাদের দিকেই। সন্ধ্যা ঢোক গেল, দৃষ্টি ঘুরিয়ে আসমানি নয়নের দিকে তাকায়। সন্ধ্যার তার হাত আসমানি নয়নের হাত থেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু আসমানি নয়ন সন্ধ্যার হাত ছাড়লেন না, উল্টে সন্ধ্যার হাত আরো শক্ত করে ধরে। ঢোক গিলে তেজিস্বরে বলে, আমারে তোর মায়ের সাথে গুলাবি না জান্নাত। তুই আর তোর মা দয়ার সাগর হইলেও আমি নই। কেউ অন্যায় করলে সে কখনো আমার থেকে পার পাইব না। সন্ধ্যা অবাক হয়ে তাকায় আসমানি নয়নের দিকে। আসমানি নয়ন ঝাপসা চোখে সন্ধ্যার দিকে তাকায়, মলিন গলায় বলে, ওই মানুষটার জন্য 6টা মানুষ পুড়ে মরছে জান্নাত। ওগো না জানি কত পানি পিপাসা লাগছিল, কতভাবেই না ওরা বাঁচতে চাইছিল, একটা বাচ্চাও আসিল। ওদের সবাইকে কত কষ্ট দিয়া মারছে এই সাইফুদ্দিন নওয়ান। তুই সব ভুইলা গেলেও আমি ভুলতে পারি না মা। তুই তোর সাথে করা অন্যায়ের ক্ষমা করলেও ওই বাঁচতে চেয়ে হাহাকার করা মানুষগুলোর হয়ে ক্ষমা করতে পারবি জান্নাত? ওপারে গিয়া ওগোর সামনে গিয়া দাঁড়াতে পারবি তো? কথাগুলো বলে থামে আসমানি নন। সন্ধ্যার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। তার আজও মনে পড়ে সোহা প্রথম দিন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছিল, সে সামলাতে না পেরে দুজনেই উল্টে পড়েছিল। তারপর সাধন ভাইয়া সোহাকে মেরেছিল। আরও কত কত স্মৃতি জমা হয়েছে, অথচ ওই মানুষগুলো আর নেই। সন্ধ্যার দম বন্ধ লাগে। আসমানি নন ধরা গলায় বলে, আমি আমার স্বামীরে ক্ষমা কইরা ওই মানুষগুলার সামনে দাঁড়াইতে পারুম না। এরপর আবারও শক্ত গলায় বলে, সাইফুদ্দিন নওয়ান আমার জীবন থেকে শান্তি কাইরা নিছে, আমি তারে কোনো দিন ক্ষমা করবো না। সাইফুদ্দিন নওয়ান আসমানি নয়নের কথায় ছটফটিয়ে উঠল। বুক ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে থাকে, প্রচণ্ড পানি পিপাসায় ছটফটায় অস্ফুট স্বরে ডাকলো, আসমানি। ভদ্রলোকের কণ্ঠ বের হলেও তার বেশি দূর গেল না। সাইফুদ্দিন নওয়ান খুব করে বলতে চাইল, আমাকে এক গ্লাস পানি দিবে আসমানি? কিন্তু পারল না বলতে, তার গলা বেঁধে আসছে, বুক ব্যথায় ছটফটানি বাড়ে। সাইফুদ্দিন নওয়ানের ছটফটানি আসমানি নওয়ান সন্ধ্যা দুজনের চোখেই পড়ে। আসমানি নওয়ান ঝোঁক গেল, কি করবে সে? সন্ধ্যা সাইফুদ্দিন নওয়ানের ছটফটানো দেখে আসমানি নওয়ানের হাত থেকে আবারও নিজের হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু সে ব্যর্থ। আসমানি নওয়ান সন্ধ্যার হাত শক্ত করে ধরে রেখেছে। সন্ধ্যা অসহায় চোখে তাকায়, তার কি করা উচিত সে জানে না, কিন্তু তার সামনে একজন মানুষ ছটফট করছে, সে চুপ করে থাকতে পারছে না। ভীষণ খারাপ লাগছে মেয়েটার। আসমানি নয়নকে দেখে অবাক না হয়ে পারেন না। তার খালাম্মা এত কঠোর কেন সে বুঝে পায় না। তার খুব বলতে ইচ্ছে করলো, খালাম্মা, তুমি কি তোমার স্বামীরে
একটুও ভালোবাসো না? কিন্তু মুখে বলতে পারলো না, কথা বলতে পারলেও হয়তো বলতো না। সাইফুদ্দিন নওয়াজ মাটিতে হাত রেখে টেবিলের দিকে যেতে চায় কিন্তু পারে না। ডান হাত সামান্য উঁচু করে আসমানি নয়নের দিকে বাড়িয়ে বহু কষ্টে উচ্চারণ করে, আসমানি, একবার আসবে? আসমানি নয়নের বুকে চিনচিরে ব্যথা হয়। ঝাপসা চোখ জোড়া আরও খানিক ঝাপসা হলো। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সাইফুদ্দিন নওয়াজ বেশ কসরত করে ডান হাতে এগিয়ে গিয়ে টেবিলের পা আঁকড়ে ধরে। প্রচণ্ড বুক ব্যথায় বা হাতে বুক চেপে ধরে রাখে। টেবিলের পার সাথে মাথা ঠেকিয়ে ঝাপসা চোখে আসমানি নয়নের দিকে তাকায়। নিজ স্ত্রীর ভেজা চোখ দেখে ব্যথাতুর মুখে একটু হাসল। বুক ব্যথার সাথে পানি তৃষ্ণায় ভেতরটা ফেটে যাচ্ছে। সন্ধ্যার দিকে যেয়ে খুব কষ্টে বেঁধে আসা গলায় বলে, সন্ধ্যা আম্মু, আমাকে ক্ষমা করে দিও। সন্ধ্যার কান্না পাচ্ছে। আসমানি নয়নের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চাইলে এবারেও ব্যর্থ হয়। সাইফুদ্দিন নয়ন দৃষ্টি ফিরিয়ে আসমানি নয়নের দিকে তাকায়। ইতিমধ্যে আসমানি নয়নের চোখ থেকে পানি গড়িয়েছে। সাইফুদ্দিন নয়নের বারবার চোখ বুজে আসে, তবুও নিজ স্ত্রীর পানে চেয়ে রইল। হাজারো ঝড় বৃষ্টির পরও মাথার উপরে দণ্ডায়মান আসমান যেমন মাথার উপর অটল থাকে, তার আসমানি নয়নও এত কিছুর পরও তার দিকে এক পা বাড়ানোর সাহস করল না। দৃঢ় আসমানের মতো নিজের সত্তায় অচল থাকলো। সাইফুদ্দিন নয়নের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। চোখ বন্ধ করে নেয়, আবারও খুব কষ্টে চোখ জোড়া মিলে অস্ফুট স্বরে বলে, আমার আসমানি, ভালো থেকো। এরপর চোখ জোড়া বুঝে নেয়। হঠাৎই টেবিলের পা ছেড়ে দিলে মেঝেতে ঠাস করে পড়ে যায়। ছটফটানি আগের চেয়েও বেড়ে যায়। এক ফোঁটা পানির জন্য ছটফটায়। দম আটকে আসছে, তবুও মাথা একটুখানি উঁচু করে আসমানি নয়নকে দেখতে চাইল, কিন্তু পারল না। বিড়বিড় করলো, আমার প্রাণ, আমার আব্বু, আকাশ। এটুকু বলে ভদ্রলোক একেবারে নিস্তেজ হয়ে গেল, যেন ছটফটানি থেমে গেল। এ পর্যায়ে আসমানি নয়নের বুকটা ধক করে ওঠে। সন্ধ্যার হাত ছেড়ে দেয়, ঢকিলে দ্রুত পায়ে এগিয়ে আসতে থাকে আকাশের বাবার দিকে। সাইফুদ্দিন নয়নের চোখে আসমানি নয়নের দুপা ঝাপসা ঠেকল। চোখ জোড়া খুলে নিজের স্ত্রীকে একবার দেখতে চাইলেন, কিন্তু পারলেন না। তার আগে চোখ জোড়া বন্ধ হয়ে যায়। আসমানি নয়ন পায়ের গতি বাড়িয়ে সাইফুদ্দিন নয়নের পাশে সে দাঁড়ায়। ভদ্রলোককে নড়চড়বিহীনভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে ঢোক গেল আসমানি নয়ন। সন্ধ্যা দৌড়ে এসে দাঁড়িয়েছে সাইফুদ্দিন নয়নের পাশে। টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি নিয়ে দ্রুত সাইফুদ্দিন নয়নের পাশে বসে ভদ্রলোকের মুখে পানি ছিটিয়ে দেয়। কোনো সাড়া না পেয়ে সন্ধ্যা ভয় পায়। সন্ধ্যা দেখলো আসমানি নয়ন ধীরে ধীরে তার স্বামীর পাশে বসেছে, যেন কোনো জড়বস্তু। কাপা ডান হাতে গিয়ে সাইফুদ্দিন নয়নের নাকের কাছে নিয়ে যায়। কিছু একটা আন্দাজ করতে পেরে স্তব্ধ চোখে তাকায় স্বামীর পানে। দু চোখ ফেটে বৃষ্টির ন্যায় পানি ঝরতে থাকে। আসমানি নয়ন কাপা দুহাত সাইফুদ্দিন নয়নের দুগালে রেখে কেঁদে কেঁদে বলে, আকাশের আব্বা, যাও না তুমি, আমারে রাইখা যাও না। আকাশের আব্বা, কথা কও আমার সাথে, যাও না। কথাগুলো বলতে বলতেই সাইফুদ্দিন নয়নের বুকে কপাল ঠেকিয়ে দেয়। নিজের দৃঢ়তা ভেঙে ফেলল মুহূর্তেই। ভেতরে জমানো সব আবেগ উথলে বেরিয়ে আসতে লাগলো। গত একটা বছর যার দিক থেকে মুখ ফুরিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে গিয়েছিল, সে আজ তার ক্লান্তির অবসান ঘটালো। তার আসমানির কষ্ট কমিয়ে দিল। আসমানি নয়ন কেঁদে কেঁদে বলে, তুমি নিঃশ্বাস নাও আকাশের আব্বা, তুমি আমারে কইছিলা আমারা একসাথে বাঁচমু, নয়তো একসাথে মরমু। তুমি ফাঁকি দিলা কেন? চইলা গেলা আকাশের আব্বা। ভাঙা ভাঙা স্বরে আসমানি নয়নের কথাগুলো শুনে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণ আগেও সে তার খালাম্মাকে প্রশ্ন করতে চেয়েছিল সে তার স্বামীকে ভালোবাসে কিনা, অথচ সেই মানুষটা কিছুক্ষণের ব্যবধানে তার স্বামীর জন্য কিভাবে কাঁদছে। সন্ধ্যা ঢোক গেল, তখনই পাশ ঘেঁষে আকাশের কণ্ঠ ভেসে আসে। কি হয়েছে? সন্ধ্যার সাথে সাথে ঘাড় ফিরিয়ে মাথা উঁচু করে তাকায়। আকাশ অফিস থেকে ফিরল মাত্র। তার ঘরের দিকে যেতে গিয়ে তার মা সন্ধ্যাকে এই ঘরে দেখে এগিয়ে আসে। সন্ধ্যা এদিক ফিরলে আকাশের দিকে চোখাচোখি হয় সন্ধ্যার। আকাশ অবাক হয় সন্ধ্যার চোখে পানি দেখে। অবাক হয় তার বাবাকে মেঝেতে শটান হয়ে শুয়ে থাকতে দেখে। সবচেয়ে বেশি অবাক হয় তার মাকে এভাবে কাঁদতে দেখে। তার জীবনে আজকেই প্রথম তার মাকে এভাবে কাঁদতে দেখল। আকাশের অবাকের মাত্রা শীর্ষে পৌঁছায়। সে এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়ায়। মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করে, মা, কাঁদছো কেন? কি হয়েছে? আসমানি নয়ন মাথা তোলে না।
এত বছর সব রকম পরিস্থিতিতে নিজেকে সহ প্রত্যেকটি মানুষকে সামলে নেওয়া মানুষটা আজ একেবারে ভেঙে পড়েছে যেন। নিজ ভাই বোন ছেলেদের কত শত কষ্ট দাঁতে দাঁত চেপে শুয়ে নিয়েছে। ছেলের দুঃখর সময় ছেলের পাশে থেকে কত শত সান্ত্বনা দিয়েছে। কিন্তু যেদিন জানলো তার স্বামী তার আপনজনদের এভাবে ক্ষতি করেছে, সেদিনই অর্ধেক ভেঙে গিয়েছিল। তবুও ক্ষণে ক্ষণে নিজেকে সামলে নিত। কিন্তু আজ বোধহয় পারলেন না। নিজের ভেতর জমানো হাজারো দুঃখ কষ্ট নিজের ভেতর চেপে রাখতে পারলেন না। আকাশের দৃষ্টি তার বাবার দিকে পড়ে। কি হয়েছে তার বাবার? তার বাবা বিছানায় না শুয়ে এভাবে মেঝেতে শুয়ে আছে কেন? আকাশ ঢোক গিল। সন্ধ্যার পাশে হাঁটু মুড়ে বসে মৃদুস্বরে বলে, বাবার কি হয়েছে সন্ধ্যা মালতী? সন্ধ্যার চোখে পানি টইটম্বুর হয়ে আছে। সে আকাশকে কি বলবে? তার নিজেরই ভীষণ কান্না পাচ্ছে। আকাশ বুঝতে পারলে আকাশের কি হবে। আকাশ ঢোক গিল। সন্ধ্যা থেকে দৃষ্টি ফিরিয়ে আবারও তার বাবার দিকে তাকায়। এরপর উপর হয়ে পড়ে কান্নারত তার মায়ের দিকে তাকায়। আকাশ বোধহয় কিছু আন্দাজ করতে পারছে। তার গলা শুকিয়ে আসে। মেঝেতে পড়ে থাকা তার বাবার বাহাত কাপা হাতে তুলে পালস চেক করে আকাশ। বাবার হাতের ধমনীর স্পন্দন থেমে গিয়েছে। বুঝতে পেরে আকাশের বুক কেঁপে ওঠে। আকাশ সাথে সাথে তার বাবার হাত ছেড়ে দেয়। সাইফুদ্দিন নওয়ানের হাত ঠাস করে পড়ে যায়। মুহূর্তেই আকাশের চোখ জোড়া ভরে ওঠে। অস্ফুট স্বরে আওড়ায়, বাবা। সন্ধ্যা ভেজা চোখে তাকায় আকাশের দিকে। আকাশের কাঁধে হাত রেখে আকাশ সাথে সাথে সন্ধ্যার দিকে তাকায়। ঢোক গিলে বলে, সন্ধ্যা মালতী, বাবা নিঃশ্বাস নিচ্ছে না কেন? বাবাকে নিঃশ্বাস নিতে বলো। কি বাচ্চামো কথা। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আকাশ আবারও তার বাবার দিকে তাকায়। একটু ঝুঁকে তার বাবার মাথায় হাত রেখে ভাঙা গলায় বলে, বাবা উঠো, বাবা উঠো না। আমার একটাই বাবা, তুমি চলে গেলে আমার বাবা হারিয়ে যাবে বাবা। কথাগুলো বলতে বলতে আকাশের চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আসমানি নওয়ান মাথা তুলে ছেলের দিকে তাকায়। ভাঙা গলায় বলে, আকাশ, তোমার আব্বারে আমি অনেক ডাকছি, সে তো ওঠে না। আকাশ, একটু উঠতে কও, আমার খুব কষ্ট হইতাছে, আমি কি করমু? আকাশ ভেজা চোখে তার মায়ের দিকে তাকায়। আসমানি নওয়ান আবারও তার স্বামীর গাল ধরে ঝাঁকায় আর বলে, আকাশের আব্বা, খালি একটা বার কথা কও। এই দেখো, আমি আইছি তোমার কাছে, তুমি চইলা গেলে আমি কারে আকাশের আব্বা কইয়া ডাকমু কও? যাইও না আকাশের আব্বা। কথাগুলো বলতে বলতে আবারও কাঁদতে থাকে সন্ধ্যা। মা ছেলের এমন দৃশ্য দেখে মুখ চেপে কাঁদে। আকাশ কেমন নীরব স্তব্ধ হয়ে বসে আছে। তার বাবার মাথায় রাখা হাত বাবার চুলের ভাঁজে আলতো করে বুলায় আর করুণ সুরে বলে, বাবা একবার উঠো, এই দেখো আমি আর মা তোমার সাথে কথা বলতে এসেছি বাবা। আকাশ কতক্ষণ তার বাবাকে ডাকে, কোনো সাড়া নেই। ভীষণ কষ্ট হয়। তার বাবা সত্যি হারিয়ে গেল। সে আর কাউকে বাবা বলে ডাকতে পারবে না। বাবাকে তো অনেক আগে হারিয়ে ফেলেছিল। কিন্তু দিন শেষ সে ভাবতো তার বাবা নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু আজ থেকে ভাবতে হবে তার বাবা নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। কথাটা ভাবতে আকাশের দম আটকে আসলো। আকাশের চোখ জোড়া থেকে আরও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। চিরনিদ্রায় ঘুমিয়ে থাকা বাবার পানে চেয়ে আকাশ বিড়বিড় করে, বাবা তুমি সত্যি আমাকে একা করে চলে গেলে? আমি সব ঠিক করে দেব বাবা। তুমি আমাকে রেখে কি করে চলে যেতে পারলে? তুমি আমার ভালো বাবা হয়ে কেন থেকে গেলে না বাবা? কেন আমার থেকে বাবাটা কেড়ে নিলে বলো? তুমি জানো আমি আমার বাবার প্রাণ। বাবা আমায় খুব ভালোবাসে। চলে এসো না বাবা। আমি আর তোমাকে জেলে দিতে চাইবো না, আর তোমার থেকে মুখ ফিরিয়ে নিব না বাবা। আকাশ তার দুহাত বাবার বুকে রেখে বাচ্চাদের মতো প্রলাপ করতে দেখে সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা আকাশের মুখ তার দিকে ফিরিয়ে নেয়। আকাশ ভেজা চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ইশারায় বোঝায়, আর কাঁদবেন না, ওনার এই পর্যন্তই হায়াত ছিল। আকাশ ঢোক গেল। ঘাড় ফিরিয়ে তার সামনে কান্নারত মায়ের দিকে একবার তাকালো। এরপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। একটু একটু করে পা ফেলে বাইরের দিকে যেতে নেয়। কিছু দূর গিয়ে মাথা ঘুরে উঠলে দাঁড়িয়ে যায়। সন্ধ্যা দৌড়ে আকাশের পাশে গিয়ে দাঁড়ায়। আকাশের গায়ে হাত দিয়ে আকাশকে ডাকে। আকাশ তাকালো না। দুর্বল পায়ে হেঁটে ঘরের বাইরে বেরিয়ে যায়। এগিয়ে গিয়ে সোফা ঘেঁষে মেঝেতে বসে আকাশ। নির্জীব হয়ে চেয়ে রইল মেঝের দিকে। সন্ধ্যা আকাশের দিকে এগিয়ে যেতে নিয়ে পিছু ফিরে আসমানি নয়নের দিকে তাকায়। আসমানি নয়ন সেই তখন থেকে এভাবে কাঁদছে। সন্ধ্যা দ্রুত পায়ে গিয়ে সে গ্লাস থেকে হাতে পানি নিয়ে আসমানি নয়নের মাথায় পানি দিয়ে আলতো হাতে থাপ্পড় দেয় মাথায়।
মহিলাকে সাইফুদ্দিন নয়নের বুক থেকে তুলতে চাইলে কিন্তু পারলেন না। সন্ধ্যার ভীষণ অসহায় লাগছে, বারবার চোখ ভিজে যাচ্ছে। এই মানুষটা সবসময় তাকে কত বুঝের কথা বলেছে, অথচ কিভাবে ভেঙে পড়ছে। সন্ধ্যা দুহাতে চোখ মুছে উঠে দাঁড়ালো। এরপর এক প্রকার দৌড়ে গিয়ে আকাশের পাশে দাঁড়ায়, হাতে গ্লাস। আকাশকে পানি খাওয়াবে। সে নিচু হওয়ার আগে আকাশ হঠাৎই তার দুহাতে সন্ধ্যার দুপা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে ওঠে, ভাঙা গলায় শব্দ করে বলতে থাকে, সন্ধ্যা মালতী, আমি জানি আমার বাবা খুব খারাপ, তোমার সাথে সবার সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু আমার বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও সন্ধ্যা মালতী। আমি তোমার সব কথা শুনবো, তোমার পায়ে পড়ি আমি। আমার বাবাকে ক্ষমা করো সন্ধ্যা মালতী। আকাশের করা কাজ সাথে আকাশের কথাগুলো শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। হাতের গ্লাস ছুঁড়ে ফেলে জোর করে আকাশের থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে আকাশের সামনে বসে পড়ে। আকাশ কান্নামাখা চোখে তাকায় সন্ধ্যার দিকে, আবারও বলতে নাই, সন্ধ্যা মালতী আমার। সন্ধ্যা ডান হাতে আকাশের মুখ চেপে ধরে, বা হাতে বোঝায়, আমি অনেক আগেই আপনার বাবাকে ক্ষমা করে দিয়েছি। আর এরপর দুহাতে আকাশের ভেজা গাল মুছে দেয়। ওদিকে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা খুব কষ্টে কান্না গিলে আকাশকে বোঝায়, কাঁদবেন না। কথাটা বলে দুহাতে আকাশের গলা জড়িয়ে ধরে। আকাশ মাথা নিচু করে সন্ধ্যার কাঁধে মুখ গুজে রাখে, চোখ বুজে নেয়। আবারও কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। আকাশের বিড়বিড় করে, বাবাকে আর কোথাও পাওয়া যাবে না, তাই না সন্ধ্যা মালতী? সন্ধ্যার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যার মনে পড়ে সোহা সাধনের কথা, যে দুজন মানুষ তার আর সৌম্য ভাইয়ের অন্ধকার জীবনে এক উজ্জ্বল প্রদীপ হয়ে এসেছিল, তাকে আর সৌম্য ভাইয়ের দুঃখে দিনে হাসাতে এসেছিল। সন্ধ্যার একটুখানি জ্বর হয়েছিল বলে সোহা তার মাথায় কত যত্ন করে হাত বুলিয়ে দিয়েছিল। সাধন ভাইয়া ওষুধ এনে দিয়েছিল, তারা সৌম্য ভাইয়ের ভালো থাকার সঙ্গ দিতে এসেছিল, আর সেই অপরাধে তারা পুড়ে কয়লা হয়ে গিয়েছে। সন্ধ্যা কি করে ভুলবে তাদের? আর এদিকে সাইফুদ্দিন নওয়ান আজকেই শেষবার কি আদর মাখা ডাকলেন সন্ধ্যা আম্মু বলে। সন্ধ্যা এটাও ভুলতে পারবে না, মানুষটা কি কষ্ট পুষে দুনিয়ার মায়া ত্যাগ করলো। সন্ধ্যা আর কিছু ভাবতে চায় না, সে শুধু চায় সবাই ভালো থাকুক। তার আর সৌম্য ভাইয়ের দুদিনের পরিচয়ের দুটো ভাই বোন যেন খুব ভালো থাকে, আকাশের বাবাও ভালো থাকুক। কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ বেয়ে নোনা জল গড়ায়। আকাশকে জড়িয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। সময় বহমান, সে কারো দুঃখে থেমে থাকার নয়। চোখের পলকে পেরিয়েছে 2 মাস। সৌম্য অফিস থেকে মাত্র ফিরেছে, হাতের ছোট ব্যাগ সোফার উপর রেখে দেয়। আশেপাশে তাকালে ইরাকে দেখলো না। গরম পড়েছে বেশ। সৌম্য শার্টের দুটো বোতাম খুলে জগ থেকে পানি গ্লাসে ঢালে। ভরা গ্লাসটি নিয়ে সোফায় বসে পানি খেতে খেতে দেখলো ইরা ঘর থেকে বেরিয়েছে। তাকে দেখে ইরা পায়ের গতি বাড়ালো। সৌম্য এক নিঃশ্বাসে গ্লাসের পানি খেয়ে গ্লাসটি টেবিলের উপর রাখলো। ইরা সৌম্যের সামনে এসে বলে, আমাকে ডাকছিসনি কেন? সৌম্য মৃদুস্বরে বলে, এমনি ভেবেছি কাজ করছিস। তা বলে পকেট থেকে ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে ডান হাত ইরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এখানে আয়। ইরা এগিয়ে এসে সৌম্যের ডান পাশে বসলো। সৌম্য তার ডান হাত ইরার কোমর জড়িয়ে নেয়, বা হাতে ফোন এগিয়ে দিয়ে বলে, দেখ তো ইরাবতী, তোর পছন্দ হয়েছে? ইরা সৌম্যের হাত থেকে ফোন নিয়ে দেখলো একটি বাড়ির পিক। বাড়িটি খুব সুন্দর, একতলা ছাদের বাড়ি। পুরো বাড়ি সাদা রং করা, কিন্তু আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে এটা একটা গ্রাম। ইরা সৌম্যের দিকে প্রশ্নাত্মক চোখে তাকালে দেখলো সৌম্য তার দিকে চেয়ে আছে। ঠোঁটের কোণে মৃদু হাসি। ইরা অবাক হয়ে বলে, এটা কার বাড়ি? সৌম্য মৃদু হেসে বলে, আগে বল পছন্দ হয়েছে কিনা। ইরা মাথা নেড়ে বলে, ভীষণ সুন্দর, কিন্তু এটা কার? সৌম্য উত্তর করে, এটা আমাদের বাড়ি ইরাবতী, তোর আর আমার। ইরা সৌম্যের কথায় অবাক হয়। সৌম্য আবারও বলে, গত 1.5 মাস আগে আমাদের বগুড়ার মিলনের পাড়া গ্রামে এই চাকে কিনেছিলাম। আজ বাড়িটা একদম কমপ্লিট হলো। আজ রাতেই গ্রামের উদ্দেশ্যে বের হব। তুই সব দ্রুত গুছিয়ে নে, এখন থেকে আমরা ওখানেই থাকবো। ইরা বিস্ময় দৃষ্টিতে তাকায় সৌম্যের দিকে, বলে, গ্রামে থাকবি, কিন্তু এখানে তোর চাকরি আছে, ভুলে গেলি? সৌম্য ইরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। শার্টের বোতাম একে একে খুলতে খুলতে বলে, চাকরি ছেড়ে দিয়েছি ইরাবতী। সৌম্যের কথাটা ইরার মাথার উপর বিনা মেঘে বজ্রপাতের মতো পড়ল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বিস্ময় কণ্ঠে বলে, মানে কি বলছিস? সৌম্য শার্টের বোতামগুলো সব খুলে ছেড়ে রাখে। ইরার দিকে একটু এগিয়ে এসে বলে,
ভয় পাচ্ছিস আমি চাকরি ছেড়ে দেয়? ইরা নিশ্চুপ, অবাক হয়ে দেখছে সৌম্যকে। সৌম্য ডান হাত বাড়িয়ে ইরার ছোট ছোট কয়েকটা চুল ইরার কানের পিঠে গুজে দেয়। এরপর ইরার চোখে চোখ রেখে বলে, আমার ইরাবতীকে কষ্ট দিব না আমি, নিশ্চিন্তে থাক। তাছাড়া আমার ইরাবতীর ভালোবাসার প্রখরতা কতখানি তা আমি জানি। ইরাবতী তার বেকার সম্মুখে নিয়ে মাথা উঁচু করে খুব সুখী হয়ে বাঁচবে, আমি এটাও জানি। ইরার চোখ জোড়া ভরে ওঠে, মৃদু স্বরে বলে, তুই আমার উপরে রাগ করে চাকরি ছেড়ে দিলি সৌম্য? আমি তোকে চাকরি ছাড়তে বলিনি। এখন তোকে সবাই বেকার বলবে। সৌম্য মৃদু স্বরে বলে, আমাকে কেউ বেকার বললে তোর বর বেকার, এটা ভেবে তোর কি খারাপ লাগবে? ইরা মাথা নেড়ে বলে, একটু খারাপ লাগবে না? সৌম্য মৃদু হেসে বলে, এর জন্য যারা আমাকে বেকার বলবে তাদের কথা আমাকে একটুও গায়ে লাগবে না। ইরা সৌম্যের মুখের দিকে চেয়ে রইল। সৌম্য ঘরের দিকে যেতে যেতে ইরাকে তাড়া দিয়ে বলে, দ্রুত গুছিয়ে নিরাপত্তি, এখান থেকে আকাশ ভাইদের বাড়ি যাব, তারপর ওখান থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। রাত তখন 8টার ঘরে। ল্যাপটপে একটি ভিডিও চলছে যেখানে আকাশের বাবার মৃত্যুর আগে করুণ সুরে বলা কিছু কথা, ছটফটানো আর তারপর নিস্তেজ হয়ে যাওয়া। ভিডিওটি দেখে আকাশ চোখ বুজে নিল। তাদের প্রতিটি ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যে কারণে এই ভিডিওটি আকাশ পেয়েছে। বিড়বিড় করে বলে, তুমি কেমন আছো বাবা? সৌম্য আকাশের ঘরে দরজা ঠেলে দেখলো আকাশ চোখ বুজে রেখেছে। আকাশের বাবা মারা যাওয়ার পর থেকে আকাশ কেমন যেন নীরব হয়ে গিয়েছে। সৌম্যের খারাপ লাগে, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলে, আকাশ ভাইয়া আসবো? সৌম্যের কণ্ঠ পেয়ে আকাশ চোখ মেলে তাকায়, বলে, এসো। এরপর আকাশ সোজা হয়ে বসে, কোলের উপর থেকে ল্যাপটপ বিছানার উপর রেখে দেয়। সৌম্য এগিয়ে এসে আকাশের সামনে বরাবর বেডের উপর বসে। আকাশের পরনে একটি সাদা রঙের টি শার্ট। আকাশ ডান হাতে তার টি শার্ট একটু টেনে সামনে আনে। সৌম্যের দিকে চেয়ে ভ্রু কুচকে বলে, কোথাও যাচ্ছ নাকি? সৌম্য গলা ছেড়ে বলে, আপনাকে তো বলেছিলাম আমার গ্রামে একটা বাড়ি বানাচ্ছি আমি, বাড়ি কমপ্লিট, তাই আজকে যাচ্ছে। আকাশ মাথা নেড়ে বলে, আচ্ছা সাবধানে যেও। আবার কবে আসবে? সৌম্য একটু চুপ থেকে বলে, আমি একেবারে যাচ্ছি ভাইয়া। আকাশ ভ্রু কুচকে বলে, বুঝলাম না, একেবারে গেলে তোমার চাকরি কে করবে? চাকরি ছেড়ে দিয়েছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। ব্যাপারটা তার ঠিক হজম হচ্ছে না। মানুষ চাকরি পায় না, আর এ চাকরি পেয়ে সেই চাকরি আবার ছেড়ে দিয়ে কি সুন্দর করে বলছে চাকরি ছেড়ে দিয়েছি। আকাশ ভ্রু কুচকে বলে, এটা কেন করলে? সৌম্য মৃদু স্বরে বলে, ইরাবতীকে সময় দিতে পারছিলাম না তাই। আকাশ অবাক হয়ে বলে, তুমি কি পাগল? সৌম্য একটু হেসে বলে, আমার বড় ভাইয়ের মুখে শুনেছিলাম ভালোবেসে পাগল উপাধি না পেলে সে ভালোবাসার মূল্য কম হয়। আকাশ কিছু বলতে গিয়েও হেসে ফেলল, অতঃপর বলে, ভালো ভালো, চালিয়ে যাও। সৌম্য মৃদু স্বরে আবদার করে বলে। কয়েকদিন পর পরই বোনকে আমার বাড়ি নিয়ে যাবেন আকাশ ভাইয়া? আকাশ বেড থেকে নেমে দুহাত প্যান্টের পকেটে রেখে হতাশ হয়ে বলে, আমার বউটাকে যা ভাই পাগল বানিয়েছো, ভাবছি 2 দিনের মাথায় না আবার আমাকে আমার বউ নিয়ে তার ভাইয়ের বাড়ি দৌড় দেয়া লাগে। সৌম্য আকাশের কথা শুনে একটু হাসলো, বিছানা থেকে উঠে দাঁড়ালো, বাইরে বেরিয়ে যেতে যেতে বলে, নিয়ে যাবেন বোনকে, একটাই বউ আপনার। আকাশ ভ্রু কুচকে বলে, এমন ভাবে বলছো জানো তোমার 10-12টা বউ। সৌম্য দাঁড়িয়ে গেল, এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। আকাশের কথার উত্তর দিল না, তবে মলিন মুখে আকাশের দিকে তাকালো। আকাশ ভ্রু কুচকে চেয়ে আছে। সে তো মন খারাপ করার মতো কিছু বলেনি, তাহলে এই ছেলের কি হলো? মৃদু স্বরে বলে, কিছু বলবে? সৌম্য হঠাৎই আকাশকে জড়িয়ে ধরলো। আকাশ স্তব্ধ খেয়ে যায়, এতটা আশা করেনি। সৌম্য বেশ কিছুক্ষণ চুপ থেকে আকাশকে জড়িয়ে রেখেই বলে, বনুকে গ্রামে রেখে আমি শহরের প্রথম এসেছিলাম আমার স্বপ্ন পূরণ করতে, আর তারপর গ্রামে ফিরে গিয়ে দেখেছিলাম বনু তার কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে। আর আজ ইরাবতীর স্বপ্ন পূরণের জন্য নতুন জীবন শুরু করতে গ্রামে যাচ্ছে। আমি শহরে ফিরে এসে আমার বনুকে যেমন রেখে যাচ্ছে তেমনই দেখতে চাই। আপনি আমার বনুকে একটু কষ্ট দেবেন না আকাশ ভাইয়া, আপনার কাছে আমি আর কিছুই চাই না, আপনি শুধু আমার বনুকে ভালো রাখবেন। কথাগুলো বলতে বলতে সৌম্যের গলা ধরে আসে। আকাশের চোখে মুখে বিস্ময় ঢোক গেল। সে সত্যি সৌম্যের মতো ভাই দেখেনি। সে নিজেও বোধহয় 1000 বছর সাধনা করলেও সৌম্যের মতো এত পারফেক্ট ভাই হতে পারবে না। আকাশ ডান হাত সৌম্যের পিঠে রেখে মৃদু স্বরে বলে, বিলিভ মি সৌম্য, আমি সন্ধ্যা মারুতির জন্য নিজের জান কোরবান করতে 1 সেকেন্ডও ভাববো না।
সৌম্য একটু হাসলো, আকাশকে ছেড়ে ঝাপসা চোখ জোড়া ডলে স্বাভাবিক করে নেয়। সৌম্য ভাইয়া চলে যাবে শুনে সে তখন থেকে সন্ধ্যার চোখ শুধু ভিজে যাচ্ছে। গত 1 বছর এমন কোনো দিন নেই সে সৌম্যকে দেখেনি, একদিন হলেও জড়িয়ে ধরেনি এমন হয়নি। গত 2 মাস তার সৌম্য ভাইয়া নিয়ম করে এই বাসায় 2 বার করে আসতো, তার সাথে দেখা করে যেত। এখন একেবারে গ্রামে চলে গেলে কতদিন পর পর দেখা হবে ভাবলেই সন্ধ্যার কান্না পাচ্ছে। এখান থেকে তাদের গ্রামে যেতে অনেক সময় লাগে, চাইলেই তো আর যাওয়া আসা করতে পারবে না। তার আর নিয়ম করে সৌম্য ভাইয়ের সাথে দেখা হবে না। সন্ধ্যাকে এভাবে কাঁদতে দেখে ইরার ভীষণ খারাপ লাগছে। ইরা সন্ধ্যার পাশ থেকে উঠে দোতলায় উঠতে গেলে দেখলো সৌম্য নিচে নামছে, তাই ইরা দাঁড়িয়ে গেল। সৌম্য নিচে নেমে এলে ইরা মৃদুস্বরে বলে, সৌম্য, তুই এই শহর ছেড়ে যাস না। সন্ধ্যা খুব কাঁদছে, আমার নিজেকে অনেক স্বার্থপর লাগছে। তাছাড়া সন্ধ্যা তো আমারই বোন, আমার খারাপ লাগছে ওর জন্য। সৌম্য দীর্ঘশ্বাস ফেল, ইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, বনুকে বাঁচাতে গিয়ে তোকে মৃত্যুর শয্যা পাঠিয়েছিলাম। এবার না হয় বনুর থেকে একটুখানি দূরত্ব বাড়িয়ে আমার ইরাবতীকে একটি সুখের সংসার উপহার দিলাম। ইরার চোখের কোণে পানি জমে, মলিন গলায় বলে, আমার মনে হচ্ছে আমি তোর আর সন্ধ্যার মাঝে দূরত্ব। সৌম্য মাঝখান থেকে বলে, বাড়বে না দূরত্ব, মিলিয়ে নিস। আপাতত গ্রামীণ বউ হওয়ার হিসাব কষে নে, আমি বনুর সাথে কথা বলছি। কথাটা বলে সৌম্য ইরাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা তার ফোনে লিখেছিল, সৌম্য ভাইয়া, তুমি এই বাড়িতে না থাকলেও এই শহর ছেড়ে যেও না। লেখাটি সৌম্যকে দেখাতে চেয়েছিল সন্ধ্যা, কিন্তু ইরাকে বলা সৌম্যের কথা শুনে সন্ধ্যা দ্রুত লেখাটি কেটে দেয়। সৌম্যদের থেকে দূরে সরে দাঁড়ায়। তার মনে হচ্ছে সে তার সৌম্য ভাইয়াকে ভালোবাসতে গিয়ে তার সৌম্য ভাইয়ের ভালোবাসা ইরা আপুর কথাই ভাবছে না। সন্ধ্যা নিজের কাছে কেমন যেন ছোট লাগছে। পিছন থেকে সৌম্য ডাকে, বনু। ভাইয়ের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়। একটু সময় নষ্ট না করে সৌম্যকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। সৌম্য সন্ধ্যাকে জড়িয়ে ধরে, তার খারাপ লাগছে। মৃদুস্বরে বলে, বোন, আমি তোকে দেখতে আসবো তো, কাঁদিস না, তাহলে আমি আর যেতে পারবো না। সন্ধ্যার সাথে সাথে মাথা তুলে তাকায় ভাইয়ের দিকে। সন্ধ্যার আবারও মনে হলো সে ভাইয়া আর ইরা আপুর মাঝে বাধা হচ্ছে। সন্ধ্যা দ্রুত তার দুহাতে চোখের পানি মুছে নেয়, ইশারায় বোঝায়, আর কাঁদবো না, তোমরা যাও। তুমি কিন্তু কয়েকদিন পর পরই আমাকে দেখতে আসবে সৌম্য ভাইয়া। সৌম্য সন্ধ্যার কপালে চুমু খেয়ে মৃদুস্বরে বলে, আসবে বনু, তুই সব কাজ ঠিক মতো করবি, মন দিয়ে পড়বি, আর একদম কাঁদবি না, মনে থাকবে। সন্ধ্যার আবারও চোখ ভিজে যায়, তবে নিজেকে সামলে মাথা নেড়ে বোঝায় সে সব শুনবে। এরপর সৌম্য আসমানি নয়নের কাছে গেলে আসমানি নয়ন মৃদু হাসলেন। এবার আর তিনি মন খারাপ করেনি, বরং সৌম্যের কাজে বেশ অবাক হয়েছে, খুশিও হয়েছে। তার 2 ছেলে যেন তার মেয়েদের এভাবেই সারা জীবন ভালোবাসে, এটাই চায় তিনি। সৌম্যের গালে হাত রেখে মৃদু হেসে বলে, আমার ইরাকে ভালো রাইখো আব্বা। সৌম্য আসমানি নয়নকে জড়িয়ে ধরে বলে, নিজের খেয়াল রাখবেন মা। আসমানি নয়ন মৃদু দীর্ঘশ্বাস ফেললেন। তার ছেলে মেয়েদের জন্যই সে বাঁচে এখন। প্রিয় মানুষটা তো আর নেই, হারিয়ে গেছে। কথাটা ভেবে চোখের কোণ ভিজল। সৌম্য ইরার হাত ধরে বাসে ওঠে। ইরা সৌম্যের সামনে ধীরে ধীরে বাসের পেছন দিকে এগিয়ে যাচ্ছে। রাত হলেও বাসের লাইট দেওয়া। একটি সিটে বসা সৌম্যের বয়সী এক লোক ইরার কোমরের দিকে হাত বাড়িয়ে দিলে সৌম্য খপ করে লোকটির হাত ধরে। লোকটি থতমত খেয়ে তাকায় সৌম্যের দিকে। সৌম্য লোকটির হাত মুচড়ে ধরে রাখে। লোকটির দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, এটা আমার বউ ভাই, আপনার বউ হয়তো বাড়িতে। এটা বলে সৌম্য বাসের কন্ডাক্টরের উদ্দেশ্যে বলে, ভাইজান, এই ভদ্রলোকের বউ পেপাসা পেয়েছে, এর বউয়ের জন্য একটা টিকিট কিনুন, না দেখি বউর কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। লোকটি হাত ছাড়িয়ে নিতে চাইল, মনে হচ্ছে তার হাত ভেঙে যাবে। সাথে সবার মধ্যে এভাবে বলাই লোকটি প্রচণ্ড লজ্জাও পেল। ইরা এগিয়ে এসে সৌম্যের হাত টেনে বলে, সৌম্য ছেড়ে দে, এদিকে আয়। সৌম্য লোকটির হাত ছাড়া দিয়ে ছেড়ে দেয়। ফুস করে শ্বাস ফেলে ইরাকে নিয়ে গিয়ে সিটে বসে। ঠান্ডা মেজাজটা পুরো গরম করে দিয়েছে। ইরা মৃদুস্বরে বলে, ঝামেলা করছিলি কেন? ওই লোকটা যদি খারাপ হয়? সৌম্য ইরার দিকে তাকালো, বেশ কিছুক্ষণ চেয়ে রইল। এর মধ্যে বাসও ছেড়ে দিয়েছে। ইরা সৌম্যকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকে বলে, কি? সৌম্য মৃদু হেসে বলে, তুই অনেক সুন্দর ইরাবতী। ইরা কি বলবে বুঝলো না। সে বলল একটা, সৌম্য বলছে আরেকটা। ইরা ঘাড় ফিরিয়ে বাসের জানালার দিকে তাকালো।
ঠান্ডা বাতাসে এসে মুখে ধাক্কা খায়। লাইফে ফার্স্ট টাইম বাসে চলল সে, তাও আবার তার ভালোবাসার মানুষটার সাথে। ইরার মুখে হাসি ফুটল। বাসের লাইট ইতিমধ্যে অফ করে দিয়েছে। ইরা ঘাড় ঘুরিয়ে সৌম্যের দিকে তাকালো। অন্ধকারে তেমন দেখতে পেল না। ডান হাতে সৌম্যের ডান হাত জড়িয়ে ধরে, সৌম্যের বাহুতে মাথা ঠেকিয়ে মৃদু স্বরে বলে, আমি তোকে অনেক ভালোবাসি সৌম্য। সৌম্য মৃদু হেসে হিজাবের উপরে ইরার মাথায় একটা চুমু খায়। ইরা যদিও বুঝল না, তবে তার মুখে হাসি লেপ্টে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। সৌম্য বেরিয়ে যাওয়ার পর আকাশ অফিস গিয়েছিল। সন্ধ্যার জন্যই দ্রুত ফিরেছে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলে দেখল সন্ধ্যা বিছানার এক কোণায় বসে আছে, দুহাঁটু ভাঁজ করে দুহাঁটুতে মুখ গুজে রেখেছে। আকাশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল সন্ধ্যাকে, বুঝলো বোধহয়। আর সময় নষ্ট না করে এগিয়ে গিয়ে সন্ধ্যাকে টেনে সোজা করে বসালো। দেখলো সন্ধ্যা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে চেয়ে রইল সন্ধ্যার দিকে। সন্ধ্যা চোখ খুলে আকাশকে দেখে আবারও চোখ বুজে নিয়েছে। আকাশ মনে মনে ভাবছে সন্ধ্যার চোখের এক ফোঁটা পানি তার জন্য হলে আর সে খুশিতে লুঙ্গি প্লাজো স্কার্ট সব ডান্স দিত। কিন্তু আফসোস, এইসব চোখের পানি শুধু তার বউয়ের ভাইয়ের জন্য। আকাশ হতাশার নিঃশ্বাস ফেলে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। সন্ধ্যা প্রথম অবাক হলেও পরে কিছু বলল না, চোখ বুজেই রইল। আকাশ সন্ধ্যাকে জড়িয়ে রেখে মাথা উঁচু করে সন্ধ্যার দিকে চেয়ে রইল। কি বলা যায় সেটাই ভাবছে। বন্ধ চোখের পাতা বেয়ে এখনও জল গড়াচ্ছে। আকাশ কিছু একটা ভেবে সন্ধ্যার ডান গালে চুমু খায়, এরপর বাম গালে, এরপর কপালে, এরপর থুতুনিতে, এরপর নাকের ডগায়। এভাবে সন্ধ্যার সারা মুখে একটানা চুমু খেতে থাকে। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, এভাবে পুরো 10 মিনিট পেরিয়ে যাওয়ার পরও আকাশকে থামতে না দেখে সন্ধ্যা বিরক্ত চোখে তাকায় আকাশের দিকে। মনে হচ্ছে সন্ধ্যা কোনো ছোট বাচ্চা। আকাশ সন্ধ্যার দৃষ্টি পাত্তা দিল না। সে সন্ধ্যার মুখে চুমু আঁকতে ব্যস্ত। সন্ধ্যা না পেরে তার ডান হাত আকাশের ঠোঁটে চেপে ধরে। আকাশ সন্ধ্যার হাত তার ঠোঁট থেকে ছাড়িয়ে নিয়ে আবারও সন্ধ্যার মুখে একটানা চুমু খায়। সন্ধ্যা এবার রেগে বা হাতে আকাশের দাড়ি মুঠো করে টেনে ধরে। আকাশ মুখ কুচকে মৃদু আর্তনাদ করে ওঠে। আহ, লাগছে, ছাড়ো বউ। সন্ধ্যা আরো জোরে টেনে ধরলো। রেগে তাকায় আকাশের দিকে। কখন থেকে তাকে বিরক্ত করছে। সে তার ভাইয়ের জন্য কান্না করছে। কোথায় এই লোকটা এসে তাকে দুটো সান্ত্বনার কথা বলবে, তা না করে তার মুখে চুমু খেতে খেতে তার মুখটা ভর্তা বানিয়ে ফেললো। আকাশ তার দাড়ি থেকে সন্ধ্যার হাত ছাড়িয়ে নেয়, ডান হাতে সন্ধ্যার হাত দুটো চেপে ধরে। এরপর সন্ধ্যার উপর আছোয়া হয়ে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সন্ধ্যা ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া চেপে ধরে। সন্ধ্যা শিউরে ওঠে, চোখ বড় বড় করে তাকায়। আকাশের দৃষ্টি সন্ধ্যার চোখে। দুজনে চোখাচোখি হতে সন্ধ্যা দ্রুত চোখ বুজে নেয়। আকাশ মিটিমিটি হাসে, মুখ সামান্য উঁচু করে মৃদু স্বরে ডাকে, বউ চোখ খোলো। সন্ধ্যা চোখ খোলে না। আকাশ মিটিমিটি হেসে মুখ নামিয়ে আবারও সন্ধ্যা ঠোঁট জোড়ায় চুমু আঁকে। পুনরায় সন্ধ্যার সারা মুখে ছোট ছোট চুমু আঁকতে শুরু করে। সন্ধ্যা চোখ মেলে বিরক্ত চোখে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যাকে তাকাতে দেখে সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকিয়ে মোহনীয় গলায় বলে, বউ তোমাকে আদর করব, কিছু বলবে না? আমার সোনা বউ তুমি। কথাটা বলে মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। আকাশ ঠোক গিলে বলে, প্লিজ বউ, আদর করতে দাও, আর ওয়েট করতে পারছি না, তুমি না আমার সোনা বউ। সন্ধ্যা ঠোক গিল। আকাশ সন্ধ্যার গালে নাক ঘষে বলে। কথাটা বলে আকাশ সন্ধ্যার উপর থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ালো। সাথে সাথে সন্ধ্যা শোয়া থেকে উঠে বসে, দৃষ্টি আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে পরনের পাঞ্জাবি খুলে রাখলো। এরপর সন্ধ্যার দিকে এগোলে সন্ধ্যা বিছানার উপর বসে থেকেই সরে যায়। আকাশ দেখল সন্ধ্যাকে সোজা হয়ে দাঁড়ালো, ডান হাত সন্ধ্যার দিকে বাড়িয়ে মৃদু স্বরে বলে, সোনা বউ এদিকে এসো। সন্ধ্যার বুক ধুকপুক করছে, মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে মেয়েটা। আকাশ মৃদু স্বরে বলে, স্বামী কাছে ডাকলে দ্রুত চলে আসতে হয় জানো না, নয়তো ফেরেশতারা সারা রাত আমার সন্ধ্যা মালতীর নামে বদদোয়া করবে। এসো বউ। সন্ধ্যা ঢুক গেল। মাথা তুলে আকাশের দিকে তাকালে দেখলো আকাশ হাসছে। সন্ধ্যা দ্রুত চোখ নামিয়ে নেয়। আকাশ আবারও বলে, সোনা বউ আসবে না? এই দেখো আমি তোমার জন্য অপেক্ষা করছি। আকাশের এরকম ডাককে কিভাবে উপেক্ষা করবে সন্ধ্যা?
মেয়েটা হাজারো ভীতি অস্বস্তি দূরে রেখে আকাশের দিকে একটু একটু করে এগিয়ে আসলে আকাশ দুহাতে সন্ধ্যার কোমর জড়িয়ে মেঝেতে দাঁড় করিয়ে দেয়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ সন্ধ্যাকে ছেড়ে প্যান্টের বেল্ট খুলতে খুলতে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার আকাশকে প্যান্টের বেল্ট খুলতে দেখে আগের চেয়েও বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ মিটি মিটি হাসছে। সন্ধ্যা ঢোক গেল, চোখ নামিয়ে দুপা পিছিয়ে যায়। আকাশ বেল্টটি খুলে ছুঁড়ে ফেলল। এরপর সন্ধ্যার দিকে চেয়ে বলে, দূরে গেলে কেন? এদিকে এসো বউ। সন্ধ্যা দুহাতে শাড়ি মুঠো করে ধরে রেখেছে, মাথা নিচু করে থুতনি গলায় নামিয়ে রেখেছে। আকাশ সন্ধ্যার দিকে এগোতে গিয়েও গেল না, মৃদুস্বরে বলে,